জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। ডোনাল্ড ট্রাম্প অস্ত্রবিরতির খবর নিশ্চিতের ৩ ঘন্টা না পেরোতেই অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল। জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় জোরদার হামলার নির্দেশনা দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী, যদিও অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ১২ দিনের সহিংসতার পর মঙ্গলবার ভোরে সবশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর নীরব ইরান। ভোরেই নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, কার্যকর হয়েছে ইরান ইসরায়েল অস্ত্রবিরতি। নতুন করে সংঘাত উস্কে না দিতে দুই দেশের প্রতি অনুরোধও জানান তিনি। ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় অস্ত্রবিরতির খসড়ায় সম্মতি দেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভোর থেকেই অস্ত্রবিরতি কার্যকর হলেও উচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সংঘাতের ১২ দিনে সোমবার অন্যতম রক্তক্ষয়ী রাত পার করে ইরান। পাল্টা হামলার প্রায় ২ সপ্তাহ পর মঙ্গলবার থমথমে রাজধানী তেহরান। অস্ত্রবিরতির আগেই দুই পক্ষের হামলায় ইরান ও ইসরায়েলে প্রাণ গেছে অন্তত ১৩ জনের। ইরানে নিহত ৯ জনের মধ্যে আছেন দেশটির অভিজাত সশস্ত্র বাহিনী আর আইআরজিসির কমপক্ষে ৭ নেতা, যাদের মধ্যে একজন নারী ও একজন ধর্মীয় নেতা। তেহরানের কাছেই আলবুর্জের একটি ঘাঁটিতে হামলায় প্রাণ যায় তাদের। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বীরশেবা শহরে এদিন প্রাণ যায় কমপক্ষে ৪ জনের। ২ সপ্তাহের সংঘাতে মোট হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। সবশেষ ইরানে ৪৩০ জন বেসামরিক মানুষ নিহতের খবর নিশ্চিত করে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি নামের একটি স্বাধীন সংস্থার তথ্য অনুযায়ী দুই দেশে নিহতের সংখ্যা প্রায় ১,০০০, যাদের মধ্যে ইরানের সেনা কর্মকর্তাই ২৬৮ জন। ইরান ইসরায়েল সংঘাতের প্রায় ২ সপ্তাহ পর অস্ত্রবিরতিতে দুই দেশের সম্মতির ঘোষণায় জ্বালানি তেলের দাম কমল বিশ্ববাজারে। মঙ্গলবার এক ধাক্কায় প্রায় ৫% দর পড়ে যায় অপরিশোধিত তেলের বাজারে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল তেলের দাম নেমে আসে $৬৮, যা ১৩ জুন ইরানে ইসরায়েলি হামলায় সময়ও ছিল অনেকটা বেশি। তেল ও গ্যাস বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধের শঙ্কায় সম্প্রতি তেলের দাম বাড়তে বাড়তে ব্যারেল প্রতি $৮১ পৌঁছেছিল। ইরান ইসরায়েল অস্ত্রবিরতির খবরে ঊর্ধ্বমুখী এশিয়ার পুঁজিবাজার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৮,৯৭৪ কোটি টাকার ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনসমাজের সমন্বিত সেবাসহ ২টি প্রকল্প, ৭টি বিভাগীয় শহরে ২০০ শয্যার মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ। সভায় পরিকল্পনা উপদেষ্টা অনুমোদিত অন্তত ১৫টি প্রকল্প নিয়ে একনেক সদস্যদের অবহিত করেন। বাংলাদেশের জন্য $১৩০ কোটি ঋণ ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির সঙ্গে চলমান $৪৭০ কোটি ঋণ কর্মসূচি থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির এই অর্থ পেতে যাচ্ছে বাংলাদেশ। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে IMF-এর সদর দপ্তরে নির্বাহী সভায় বৈঠকে কিস্তি ছাড় করা হয়। এর আগে ৩ কিস্তিতে $২৩১ কোটি পেয়েছে বাংলাদেশ, আর চতুর্থ কিস্তির অর্থ গত বছরের ডিসেম্বরে পাওয়ার কথা ছিল। তবে শর্ত না মানায় শেষ পর্যন্ত তা ঝুলে যায়। এরপর গত মে মাসে সমঝোতা হয়, যার আলোকে IMF ঋণের ২ কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাবটি নির্বাহী পর্ষদের বৈঠকে উপস্থাপন করে। বৈঠক শেষে IMF এর উপব্যবস্থাপনা পরিচালক নিগেল ক্লার্কের বিবৃতিতে জানান, ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেয়া ও রাজস্ব সংগ্রহ বাড়ানোর উদ্যোগে সন্তুষ্ট তারা। তবে বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে কাঠামোগত টেকসই সংস্কার জরুরি বলে মন্তব্য করেন তিনি। এদিকে এই মুহূর্তে IMF-এর ঋণের কিস্তি ছাড় প্রয়োজন ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে গুগল পে চালুর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে জানিয়ে কিছু ব্যাংককে একীভূতকরণ করতেই হবে বলে জানান তিনি।
দুটো প্রধান দায়িত্ব, একটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি, অর্থাৎ মূল্যস্ফীতিকে কমিয়ে আনা। আমরা সেটাই কাজ করছি, আমরা সফল হব কোনো সন্দেহ নাই। আমরা সাফল্যের দিকেই যাচ্ছি এবং আরেকটু সময় লাগবে। আমি চাচ্ছি এটাকে 5%-এর নিচে কমিয়ে আনতে, যদিও সরকারিভাবে বলা হচ্ছে 6.5 ইত্যাদি। স্টেবিলিটিটাকে ধরে রাখা এবং ফিরিয়ে আনা, আরো স্ট্রঙ্গার ব্যাংকিং সিস্টেম করতে কিছু একীভূতকরণ করতেই হবে আমাদেরকে। আপনারা হয়তো জেনেছেন আজকেও গতকাল IMF এর অ্যাপ্রুভালটা মানে বোর্ড অ্যাপ্রুভাল হয়ে গেছে। অর্থাৎ আমরা সময় নিয়েছি একটু বেশি, কিন্তু এটা দরকার ছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 1 জুলাই দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও নিয়োগ দিয়েছেন আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 সকালে এ আদেশ দেন। এ মামলায় শেখ হাসিনার সঙ্গে অন্য দুজন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে মামুনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত বছরের 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর তাদের মরদেহ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী 2রা জুলাই পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন আদালতকে জানান, মামলার তদন্ত প্রতিবেদনে 16 জনের নাম এসেছে। এর মধ্যে গ্রেপ্তার আছেন 7 জন। এদিকে গুমের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 24 আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা অ্যান্ড 2 আদার্সের পত্রিকা বিজ্ঞপ্তি দাখিলের জন্য পত্রিকা বিজ্ঞপ্তি আমরা মানে প্রসিকিউশনের পক্ষে পত্রিকা বিজ্ঞপ্তি চাওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে। পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন। তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় সকাল 10টার পর বৈঠকটি হয়। এরপর সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাওয়ের সাথেও বৈঠক করেন বিএনপি মহাসচিব। বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে চীন। পাশাপাশি নতুন সরকারের সাথে কাজ করতেও আগ্রহ ভরে অপেক্ষা করছে দেশটির সরকার। বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানান তারা। আর বাণিজ্য ঘাটতি কমাতে বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানায় বিএনপির প্রতিনিধি দল। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 22 জুন দেশটিতে যায় বিএনপির প্রতিনিধি দল। নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। উত্তরায় বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। বিশ্বের কোনো দেশই রাজনৈতিক সরকারের বাইরে অর্থনৈতিক উন্নয়নের নজির নেই উল্লেখ করে মিন্টু বলেন, দেশের অগ্রগতির স্বার্থে আগে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তার। এ ধরনের পরিস্থিতি সৃষ্টিকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান আব্দুল আওয়াল মিন্টু। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোন দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। আর এই মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্বে ছিল, বিএনপি অবশ্যই তাদের বিচার চায়, তবে সেটি মব কিংবা হেনস্থার মাধ্যমে নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। দুপুরে জিয়াউর রহমান
সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, রাতের ভোট ও ডামি নির্বাচনের সাথে যুক্তদের বিচারের দাবি জানান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে কিভাবে মব হয় সে বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকার গতিশীল না হলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যেই সরকার জনগণের আন্দোলনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছা মতো সরকার গঠনের সুযোগ দেবেন। আর যে কদিন আছেন তারা জননিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা সামাজিক সন্ত্রাসীদের হাতে বা সামাজিক কোনো ঘটনার কারণে মানুষ যাতে নিরাপত্তাহীন না থাকে সেই বিষয়টি আপনাদের দেখতে হবে। মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের মবকে প্রশ্রয় দেওয়া হবে না, মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় মব সৃষ্টির ঘটনায় মামলা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না বলে জানান ডিএমপি কমিশনার। এজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। আমরা অনেক মামলাও নিয়ে নিছি, ইভেন আমরা গ্রেভিয়ার্ড সেকশনে মামলা নিচ্ছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি। কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না, এটা পুলিশের দায়িত্ব, পুলিশ ব্যবস্থা নিবে। আমরা যদি ব্যবস্থা না নিই, আমার যেসব অবস্থা ব্যবস্থা নিবে না, আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। এদিকে সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, মব ভায়োলেন্স বন্ধ হয়নি, তবে কমেছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক সিএসিকে হেনস্থার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এসব ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বলেন, মব ভায়োলেন্স বন্ধ হয়নি, তবে কমে গেছে আগের চেয়ে। জড়িতদের ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচনে জিতলে। সিইসিটা যেটা, এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ইশরাক হোসেনের সমর্থকদের দুই গ্রুপের মারামারিতে জড়ানোর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় চলে এ সংঘর্ষ। এসব ঘটনার ভিডিও ধারণ করায় এখন টিভি সহ সাংবাদিকদের হামলার হুমকি সহ কাজে বাধা দেয়া হয়। সংঘর্ষের ঘটনায় একটি পক্ষের নেতৃত্বে ছিলেন আরিফুজ্জামান প্রিন্স। তিনি একই সাথে নগর ভবনে কর্মরত রয়েছেন। অন্য গ্রুপকে নেতৃত্ব দিয়েছেন আরেক শ্রমিক দল নেতা আরিফ চৌধুরী। তিনি নগর ভবনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি। জানা যায়, সকালে প্রকৌশল বিভাগের প্রবেশ এবং আন্দোলন স্থলে নেতৃত্ব দেয়াকে ঘিরে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এ ঘটনায় এক সেবা গ্রহীতার উপরও হামলা করা হয়। পরে একজনকে আটক করে পুলিশ। এদিকে এখন টেলিভিশনকে ইশরাক হোসেন বলেন, নগর ভবনে সেবা বিঘ্নিত ও শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে উপদেষ্টা আসিফের লোকজন সেবাদানকারী কর্মচারীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সেখানে জনগণের পুরো দৃষ্টিটা এমন ভাবে ঘুরিয়ে দেওয়া যায় যাতে করে মনে হয় যে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে এবং এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। স্ক্রু ড্রাইভার, হাতুড়ি এবং দেশীয় অস্ত্রশস্ত্র এবং কারো একজনের কাছে
আগ্নেয়াস্ত্র দেখা গেছে, এটা আমি যেটা শুনতে পেরেছি। চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা সহ 3 দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দুপুর 12টায় যমুনা অভিমুখে যাওয়ার ঘোষণা থাকলেও আন্দোলনকারীরা বলছেন আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর দাবির পক্ষে রাজপথে নামার পরে বিভিন্ন মহলের আশ্বাস মিললেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। এজন্য 22 জুন থেকে কর্মসূচি শুরু করেন তারা। দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট বার্তা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা তাদের। চাকরি চলে যাওয়ার পর থেকে মানবেতর জীবনযাপন করার কথাও জানান বিডিআরের সাবেক সদস্যরা। গত 8 মাস পর্যন্ত আমরা আন্দোলন করতেছি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ চেয়েছি, আইন উপদেষ্টার কাছে চেয়েছি, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছি, আমাদের সাথে কেউ কোনো সাক্ষাৎ করে না। একজন কেউ অটো চালাইছে, কেউ সিকিউরিটি গার্ডে চাকরি করেছে, কেউ ব্যবসা, কাঁচামালের ব্যবসা, এই ধরনের কেউ ভালো অবস্থায় নেই। সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছি না, তো আমরা অপেক্ষায় আছি। আমাদের দাবিগুলি স্পষ্ট, আমরা 3টা দাবি নিয়ে আজকে 3 দিন যাবৎ ঢাকার রাজপথে আমরা অবস্থান করতেছি। ধর্ষণ মামলায় অভিযুক্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুর 12টার দিকে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত 2 জন সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী স্বাগত দাস পার্থ ও শান্ত আদনান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি থেকে 2 ছাত্রের আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়। পরে সিন্ডিকেট সভায় নেওয়া হয় সিদ্ধান্ত। এর আগে গত 2রা মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মেসে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে 2 শিক্ষার্থীর বিরুদ্ধে। সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে না দেওয়া হলে সর্বাত্মক কর্মবিরতির আলটিমেটাম দিয়েছে পাথর কোয়ারির সংশ্লিষ্ট শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ। দুপুরে বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো পুনরায় চালুর দাবিতে করা মানববন্ধনে এই ঘোষণা দেন তারা। এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন পাথর খান সংশ্লিষ্ট 8টি সংগঠনের প্রায় 5 শতাধিক সদস্য। এ সময় বক্তারা বলেন, এই শিল্পের উপর লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্ভর করছে, তাই প্রকৃতি ও পরিবেশের ক্ষতি না করেও কিভাবে পাথর উত্তোলন করা যায় সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়ার দাবি জানান তারা। 16 বছর একটা সরকার ছিল, এই পাথর উত্তোলন বন্ধ করে পার্শ্ববর্তী দেশ থেকে তাদের মনমতো মানুষ দিয়ে এককভাবে তারা ব্যবসা করেছে। সেখানে লক্ষ লক্ষ শ্রমিক বেকার থেকেছে, দেশের ব্যবসায়ীরা ব্যবসায়ী করতে পারে না। ভারত ডিনামাইট পাঠিয়ে সেই পাথরগুলো ভেঙে আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে এবং ইভেন তারা বাঁধ নির্মাণ করে সেই পথটুকু রুদ্ধ করে সেই পাথরগুলো তারা কোনো কোনো ক্ষেত্রে আটকিয়ে দিচ্ছে। এতে হচ্ছে কি, আমাদের নাব্যতা একদমই নাই বললেই চলে। দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এমনটি জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে উল্টো ব্রিটেনের রাজনীতিকে খাটো করেছেন টিউলিপ। মঙ্গলবার সংস্থাটির চেয়ারম্যান বলেন, টিউলিপ বাংলাদেশের আদালতে উপস্থিত না হলে
প্রয়োজনে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে হাজির করা হবে। সিদ্দিকের কেসটা কি এমনই কোনো কেস যেটা ব্রিটেনের ভঙ্গুর রাজনীতিকে আরো ভঙ্গুর করে তুলবে? টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে শিশুসহ ৩৯ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভোরে জোরপূর্বক পাঠানো এসব বাংলাদেশিকে আটক করে বিজিবি। ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সিলেটের মিনাটিলা ও সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে ৬টি পরিবারের ৩৯ জনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ। আটক হওয়াদের মধ্যে ১২ জন পুরুষ, ১৪ জন নারী এবং ১৩ শিশু রয়েছে। তাদের ৩৮ জনের বাড়ি কুড়িগ্রামে, বাকি একজনের পাবনায়। বিজিবির দাবি, সীমান্তে কড়া নজরদারির ফলে সবাইকে আটক করা সম্ভব হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাঙামাটিতে সেনাবাহিনীর টহল দলের সাথে ইউপিডিএফের সদস্যদের গোলাগুলি হয়েছে। আজ ভোর ৪টার দিকে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া মনপাড়া স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্রসহ ইউপিডিএফের ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা থেকে নিয়মিত টহলে বের হয় সেনাবাহিনী। এ সময় ইউপিডিএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীকে সরে যেতে হুমকি দেয়। পরে ঘাগড়া মনপাড়া স্কুল এলাকায় সেনাবাহিনী ও ইউপিডিএফ সন্ত্রাসীদের মাঝে ৩৫০০ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় তরিকুজ্জামান খান নামে এক সৈনিকের হাতে গুলি লাগে। পরে তাকে হেলিকপ্টার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। এদিকে ম্যাগজিন, ৪৭ রাউন্ড অ্যামুনিশন, ৫২টি খালি খোসাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। আইএসপিআর-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার দুর্গম পাহাড়ে ভোর ৪টা থেকে ইউপিডিএফ-এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন নিহতের ছোট ভাই। গেল সন্ধ্যায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানি পূর্ব নুরার ডেইল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একদল সশস্ত্র ডাকাত ওই এলাকায় লুটপাট চালায়। এ সময় বাড়ির লোকজন প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা গুলি করে। এ সময় আপন 2 ভাই গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই নিহত হন বড় ভাই নুরুল আমিন বাবুল। আহত ছোট ভাই হাসানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। দুপুর 2টা থেকে 2 ঘন্টা ধরে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থামিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা জানান, ঢাকা থেকে খুলনাগামী সব ট্রেন দিনে দর্শনা স্টেশনে থামলেও রাতে কোনো যাত্রা বিরতি দেয় না। এতে দর্শনা ও আশপাশের এলাকার মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এজন্য দর্শনা স্টেশনে রাতেও সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি স্টপেজের দাবি জানান তারা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে তাদের আশ্বাসে অবরোধকারীরা ট্রেন ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ও ট্রেন চলাচল শুরু হয়। শরীয়তপুর সদর হাসপাতালে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে মাদারীপুর সহকারী পরিচালকের কার্যালয়ের 5 সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা শেষে দুদক জানায়, রোগীর জিম্মি করে অর্থ আদায়, সেবার বিনিময়ে ঘুষ, খাবারের ক্যান্টিনে অপরিচ্ছন্নতা ও নিম্নমানের খাবার পরিবেশন, টিকিটের ক্ষেত্রে দ্বিগুণ টাকা ও হাসপাতাল জুড়ে দালালের দৌরাত্ম্যের সকল অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়াও টেন্ডার বাণিজ্য ও ক্লিনিক বাণিজ্যের বিষয়েও অভিযান পরিচালনা করে দুদক। এ বিষয়ে লিখিতভাবে জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় দুদক। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে বিদেশি ফোরামে প্রশ্নের মুখোমুখি হওয়া স্বাধীন দেশ হিসেবে লজ্জার। দেশের অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে মালিক পক্ষ যেভাবে শ্রমিকদের সাথে কাজ করেন, শ্রমিকদের সাথে যেভাবে
তারা শ্রমিকদের লুক আফটার করেন, আমি নাম বলতে চাই না, বেশ কিছুকে জানি, তারা যদি অনেকেই এখানে আছেন, প্রায় প্রত্যেকেই এখানে অ্যাওয়ার্ডের জন্য যারা আসছেন প্রত্যেকের ফ্যাক্টরিতে হয়তো এরকমই। আমি আশা করব যারা এখানে শিল্প উদ্যোক্তা আছেন তাদের কিন্তু একটা দায়িত্ব লুক আফটার দেয়ার ওন ওয়ার্কার্স। ওয়ার্কাররা তার জন্য কিন্তু জীবন দিচ্ছে, ওয়ার্কাররা তার জন্য সবকিছু দিচ্ছে। ওয়ার্কাররা যদি আপনাদের সাথে কাজ না করে তাহলে আপনি আজকে এই অবস্থাতে পৌঁছতেন না। নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল ইসলাম নোবেলের জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব। আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত। শুনানি শেষে দুই পক্ষের আইনজীবী বলেন, সামান্য ভুল বোঝাবুঝির কারণে মামলা হয়েছিল। জামিনের পর মামলার বাদী তার স্ত্রী সন্তুষ্ট জানান। আদালতের নির্দেশে 19 জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে 20 মে গ্রেপ্তার করা হয় নোবেলকে। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক সহ সামরিক বেসামরিক বিভিন্ন সংস্থার প্রায় 1000 খানেক ক্রীড়াপ্রেমীর অংশগ্রহণে ঢাকায় হয়ে গেল অলিম্পিক ডে রান 2025। সকালে জাতীয় স্টেডিয়ামে অলিম্পিক ডে রান 2025-এর সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলার চর্চা করতেই অলিম্পিক ডে রানের আয়োজন। খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে বছরব্যাপী বিভিন্ন শারীরিক কার্যক্রম আয়োজন করা হয় বলে জানান তিনি। সারা দেশে খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে শরীরচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান সেনাপ্রধান। আমি নিশ্চিত যে আমরা যদি এই অলিম্পিক ডের এই ধারণাকে ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি জাগরিত থাকবে এবং এখন এই বর্তমান পরিস্থিতিতে আরও বেশি জরুরি। ঢাকায় অনেক মাঠ ছিল, সেখান থেকে বহু ক্রীড়াবিদ জন্ম নিয়েছে। এখন ঢাকা শহরে মাঠের সংখ্যা একেবারেই কমে গেছে, সেখানে সমস্ত বিল্ডিং যে উঠেছে এবং এই শারীরিক কসরত, শারীরিক অ্যাক্টিভিটিস করার জায়গা প্রতিনিয়ত কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এই কার্যক্রম অত্যন্ত ফলপ্রসূ হবে। বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালামের ফিউনারেল প্যারেড এবং নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে মরহুমের ফিউনারেল প্যারেড ও জানাজায় সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এম আবুল কালাম 21 জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ মুন্সিগঞ্জ জেলার সোলারচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন তিনি। 1974 সালের 27 জুন বাংলাদেশ বিমান বাহিনীতে এমটি সিএনডি শাখায় কমিশন লাভ করেন তিনি। দীর্ঘ 28 বছরের চাকুরি জীবন শেষে 2004 সালে গ্রুপ ক্যাপ্টেন পদবিতে অবসর নেন। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে গুগল মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই ডিজিটাল লেনদেন সেবা চালু করে সিটি ব্যাংক পিএলসি, যার ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে ব্যবহার করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ভবিষ্যতের বাংলাদেশে ক্যাশলেস সমাজ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখবে গুগল পে এর ব্যবহার। অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে প্রথমবারের মতো স্থানীয়ভাবে হোস্ট করা টিয়ার-4 ক্লাউড প্ল্যাটফর্ম চালু করল রবি ওজিআটা পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক। ঢাকার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তারা। ক্লাউডটির অবকাঠামো, সক্ষমতা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
জানানো হয় বৈশ্বিক মানের নির্ভরতা, নিরাপত্তা ও সম্প্রসারণের মানদণ্ড পূরণ করবে TR4 ক্লাউড প্ল্যাটফর্মটি। তারা জানান এটি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির জন্য একটি বড় অগ্রগতি এবং স্থানীয় প্রযুক্তির সক্ষমতার মাইলফলক। যশোরে TR4 মানের ডাটা সেন্টারটি রয়েছে বলেও জানানো হয়। সালের বাংলাদেশের ডিজিটাল বিনোদনের জগতের বৈচিত্র্য ও বিবর্তন তুলে ধরতে চতুর্থবারের মতো 29টি ক্যাটাগরিতে পুরস্কার দেবে ব্লেন্ডার চয়েস দ্য ডেইলি স্টার OTT প্ল্যাটফর্ম। এ উপলক্ষে রাজধানীর ডেইলি স্টার ভবনে এক সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় তারা বলেন, বাংলাদেশের OTT ও ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের স্থানীয় ও বৈশ্বিক অবস্থানকে স্বীকৃতি দিতেই এই আয়োজন। চলচ্চিত্র, নাটক, সিরিজ ক্যাটাগরি, মিউজিক, সমালোচকদের বিভাগ, কন্টেন্ট নির্মাতা ও পিপলস চয়েস ক্যাটাগরিতে এসব পুরস্কার দেওয়া হবে। যৌথভাবে এর আয়োজন করছে ইস্পাহানি টি লিমিটেড ও দ্য ডেইলি স্টার। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে 2200-ও বেশি ভারতীয় নাগরিককে। এছাড়াও ইসরায়েল থেকে দেশে ফিরেছেন আরও 2.5 শতাধিক ভারতীয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই তথ্য। সংঘাত শুরুর পর অপারেশন সিন্ধু পরিচালনা করে ভারতের কেন্দ্রীয় সরকার। বিমানবাহিনীর C-17 এয়ারক্রাফটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয় নাগরিকদের। এতে জর্ডান ও মিশরের কাছ থেকে নেওয়া হয় সহায়তা। অন্যদিকে মঙ্গলবার সামরিক বিমানের মাধ্যমে তেল আবিব থেকে প্রথম ধাপে প্যারিস ফিরেছেন 160 জন ফরাসি নাগরিক। ইসরায়েলে বসবাসরত ফরাসি নাগরিকের সংখ্যা প্রায় 2.5 লাখ। যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে ট্রাম্প প্রশাসনকে অনুমতি দিল মার্কিন সুপ্রিম কোর্ট। দ্বিধাবিভক্ত সর্বোচ্চ আদালতের নতুন নির্দেশনা অনুযায়ী নিজ দেশ ছাড়া অভিবাসীদের পাঠানো যাবে তৃতীয় কোনো দেশেও। সোমবার এই নির্দেশনা দেন সুপ্রিম কোর্ট। 6 বিচারপতির মধ্যে 3 জন বাতিল করেন অভিবাসীদের প্রত্যাবাসন চ্যালেঞ্জ করার সুযোগ। আদালতের উদারপন্থী 3 বিচারপতির কেউই এ রায়ে সমর্থন জানাননি। ভিন্নমত পোষণ করে 19 পৃষ্ঠার নথিতে বিচারপতি সোনিয়া সোটামায়োর জানান, এ পদক্ষেপের ফলে নির্যাতন আর মৃত্যুর ঝুঁকিতে পড়বে লাখো মানুষ। গেল মে মাসে সহিংস অপরাধের অভিযোগে অভিযুক্ত 8 শরণার্থী ও অভিবাসীকে বিমানে চড়িয়ে দক্ষিণ সুদানে ফেরত পাঠানোর চেষ্টা করে ট্রাম্প প্রশাসন। তারা ছিলেন মিয়ানমার, ভিয়েতনাম, দক্ষিণ সুদান, কিউবা, মেক্সিকো আর লাওসের নাগরিক। পরে এক বিচারকের হস্তক্ষেপে তারা জিবৌতিতে মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে নামানো হয়। তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে গুইঝৌ প্রদেশের 2টি শহর। ইতিমধ্যে শহর দুটির বাসিন্দাদের উঁচু এলাকায় আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। নিখোঁজ 5 নাগরিকের সন্ধানে চলছে উদ্ধার কাজ। এছাড়াও পাহাড় ধসের কারণে বন্ধ রয়েছে কয়েকটি হাইওয়ে। আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলবায়ু পরিবর্তনের কারণে এমন আকস্মিক বন্যা দেখা গেছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের তথ্য বলছে, গড় বৈশ্বিক উষ্ণতার চেয়েও দ্বিগুণ হারে বাড়ছে এশিয়ার তাপমাত্রা। এবার খেলার প্রসঙ্গ। এশিয়ান কাপ বাছাই পর্বে অংশগ্রহণের আগে শেষ দিনের মতো দেশে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে সকাল 8টা থেকে অনুশীলন শুরু করে আফিদা রিপারা। বাফুফের ক্যাম্পে থাকা নারীদের সঙ্গে বিকেএসপির ফুটবলাররাও এদিন পিটার বাটলারের সামনে নিজেদের ঝালিয়ে নেন। টুর্নামেন্টে অংশ নিতে আজ রাত 2:45 মিয়ানমারের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ নারী ফুটবল দল। আসরের প্রস্তুতি হিসেবে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ আত্মবিশ্বাস যোগাচ্ছে দেশের নারীদের। বাছাই পর্বে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান। টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু হবে 29 জুন। খুলনা, রাজশাহী ও সিলেটের পর এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট উৎসব। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। চট্টগ্রামে ক্রিকেট উৎসবের এই আয়োজনে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন সহ বিসিবির অন্যান্য কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসকের উপস্থিতিতে খুদে ক্রিকেটারদের মধ্যে ম্যাচ আয়োজন করে বিসিবি। ক্রিকেট বিকেন্দ্রীকরণে বিসিবির এই প্রচেষ্টায় ক্রিকেটের প্রসার বৃদ্ধির জন্য আলোচনা হয় কার্যকরী পরিকল্পনার। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ছবি অঙ্কন সহ নানা প্রতিযোগিতা ও সবশেষে তাদের সঙ্গে মতবিনিময় করেন বিসিবি কর্তারা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।